আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি যে কবিতাটি নিয়ে আলোচনা করব, কবিতাটি হচ্ছে জন ডানের একটি কবিতা, দ্য গুডমরো। এই দ্য গুডমরো এই কবিতাটি হচ্ছে একটি সুন্দর 3 পর্বে বিভক্ত একটি প্রেমের গীতি কবিতা। এই কবিতার মাধ্যমে জন ডান তার স্ত্রী অ্যানি মোরের প্রতি তার যে ভালোবাসা, সেই ভালোবাসাটাকে পুরো কবিতার মধ্যে প্রকাশ করেছেন। কবিতাটি শুরু করার আগে আমি জন ডান সম্পর্কে কিছু বলতে চাই। জন ডান জন্মগ্রহণ করেন 1572 ইংল্যান্ডের লন্ডনে। তিনি মৃত্যুবরণ করেন 1631 ইংল্যান্ডের লন্ডন, সেম জায়গায়। তার অকুপেশন ছিল, তিনি একজন কবি ছিলেন, প্রিস্ট ছিলেন এবং একজন লয়ার ছিলেন। তিনি যে ধরনের লেখা লিখতেন সেই ধরনের লেখাগুলো হচ্ছে স্যাটায়ার, লাভ পোয়েট্রি এবং এলিজি সারমন্স। তার ন্যাশনালিটি ছিল, তিনি একজন ইংলিশ। আর তিনি যে ধরনের লেখা লিখতেন তার মূলত যে কবিতাগুলো সেইগুলো ছিল মেটাফিজিক্যাল পোয়েট্রি, এজন্য তাকে মেটাফিজিক্যাল পোয়েট বলা হয়। দ্য গুডমরো কবিতাটি তার একটি কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, যে কাব্যগ্রন্থের নাম হচ্ছে সংস অ্যান্ড সনেটস। এই কবিতাটি তিনি অনেক আগে লেখেন, অ্যা কম্পারেটিভলি আর্লি এজ, এবং তিনি লিঙ্কনস ইনস স্কুলে থাকতে এই কবিতাটি লিখেছিলেন, যে কবিতাটি পাবলিশড হয় 1633-তে। কবিতাটির রাইম স্কিম হচ্ছে এবি এবি সি সি সি। যেহেতু আগেই বলেছি এই কবিতাটি একটি গীতি কবিতা, তাই এটাকে একটি শর্ট লিরিক বলা হয়। কবিতাটিতে 3টে স্ট্যাঞ্জা রয়েছে এবং প্রত্যেকটা স্ট্যাঞ্জাতে 7 লাইন করে রয়েছে। আর যে এই কবিতাটিও হচ্ছে মেটাফিজিক্যাল একটি পোয়েম। কবিতাটির থিম হচ্ছে মূলত সেন্সুয়াল লাভ টু স্পিরিচুয়াল লাভ, মানে হচ্ছে তিনি তার ওয়াইফের প্রতি তার নিজের যে ভালোবাসাটা, স্পিরিচুয়াল যে লাভ, সেই ভালোবাসাটাতে তিনি এই কবিতাটার মধ্যে প্রকাশ করেছেন। আর কবিতাটি হ্যাপি টুনে লেখা। আমরা যদি জন ডানের পার্সোনাল লাইফ সম্পর্কে জানতে চাই, সেক্ষেত্রে আমরা জানতে পারবো যে তিনি 1601-এ অ্যানি মোর নামে একজন মহিলার সাথে প্রেমে পড়ে যান এবং গোপনে তার সাথে বিয়ে করেন, যার কারণে তাকে জেলও খাটতে হয়। আর এই যে ঘটনাটা, এই ঘটনাটা তার পার্সোনাল লাইফে অনেক বেশি প্রভাব ফেলে। আর উনি প্রায় এই জেল খাটার পরে 7 বছর ধরে অন্যের উপরে তিনি জীবন জীবিকার জন্য অন্যের উপরে নির্ভর ছিলেন। তার লাইফে এত বেশি স্ট্রাগল ছিল, এত বেশি তিনি ওই সময়টাতে স্ট্রাগল করেন, যার কারণে তিনি এই সময়টাকে, এই যে সিচুয়েশনটাকে তার একটা লেখার মধ্যে তুলে ধরেন, যেখানে তিনি লিখেছিলেন জন ডান, অ্যানি ডান, আনডান। এই লাইনের মাধ্যমেই কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে উনি কতটা কষ্টে ছিলেন ওই সময়। আর যদিও তাদের এই বিবাহিত অবস্থাটা, জন ডানের বিবাহিত অবস্থাটা খুবই শোচনীয় ছিল, খুব খারাপ ছিল, কিন্তু তিনি অ্যানি মোরের সাথে অনেক সুখে ছিলেন, যার কারণে তিনি এই কবিতাটায় আমরা সেগুলো দেখতে পাই। অনেকগুলো কবিতাই তিনি তার এই যে প্রেম, স্পিরিচুয়াল লাভ, এই সম্পর্কে তিনি অনেকগুলো কবিতা লেখেন। জন ডান 2 ধরনের কবিতা লেখেন। তার ওয়াইফের সাথে তিনি যখন সংসার করেছেন সেই সময় তার যে কবিতাগুলো ছিল সেগুলো মূলত লাভ পোয়েম ছিল, মেটাফিজিক্যাল পোয়েম ছিল। তারপরে তার ওয়াইফ 1617-এ মারা যান। তারপর থেকে তিনি এত বেশি ভেঙে পড়েন যে এরপর থেকে তিনি রিলিজিয়াস পোয়েম, একজন প্রিস্ট হয়ে যান এবং তারপরে তিনি রিলিজিয়াস পোয়েম লেখা শুরু করেন। এই 2 ধরনের কবিতাই আমরা তার দেখতে পাই। যেহেতু গুডমোর কবিতাটি একটি মেটাফিজিক্যাল পোয়েম, তাই এই কবিতাটি শুরু করার আগে আমাদের জানতে হবে যে মেটাফিজিক্যাল পোয়েম আসলে কী। মেটাফিজিক্যাল পোয়েম হচ্ছে এক ধরনের অ্যাবস্ট্রাক্ট সাবজেক্ট নিয়ে লেখা, এবং সেটা হচ্ছে এক ধরনের আনকনভেনশনাল ওয়েতে লেখা, ইগনোরিং এলিজাবেথান লিটারেরি কনভেনশন। তাহলে আমি এখন মূল কবিতাটি পড়ছি। সো হিয়ার ইজ দ্য পোয়েম দ্য গুডমরো, অ্যান্ড আই এম রিডিং ইট. I wonder by my troth what thou and I did till we loved. I wonder by my troth, সত্যিই আমি খুবই বিস্মিত। What thou, তুমি, and I, তুমি এবং আমি, did, what thou and I did, আমরা তুমি এবং আমি কি করছিলাম, till we loved, আমরা একে অপরকে ভালোবাসার পূর্বে আমরা কি করছিলাম। Were we not weaned till then, তখনও কি আমরা দুগ্ধপান থেকে বিরত হইনি। এখানে উইন্ড মানে হচ্ছে দুগ্ধপান করা।
মানে তারা নিজেদের যে ইমম্যাচিওর যে স্টেট, সেই ইমম্যাচিওর স্টেটটাকে বুঝিয়েছেন এখানে। বাট সাকড অন কান্ট্রি প্লেজার্স চাইল্ডিশলি, নাকি আমরা শিশুসুলভভাবে, এই চাইল্ডিশলি হচ্ছে শিশুসুলভভাবে, কান্ট্রি প্লেজার্স মানে হচ্ছে গ্রাম্য যে আনন্দ সেটাকে উপভোগ করছিলাম। এখানে সাকড মানে গ্রহণ করা, সেই যে কান্ট্রি প্লেজারটা সেটাকে আমরা গ্রহণ করছিলাম। অর স্নটেড উই ইন দ্য সেভেন স্লিপার্স ডেন, নাকি আমরা রূপকথার 7 ভাইয়ের মতো ঘুমন্ত ছিলাম। এখানে স্নটেড মানে হচ্ছে নাক ডেকে ঘুমানো আর কি। আর এই 7 স্লিপার হচ্ছে রূপকথার যে 7 জন ঘুমন্ত যুবক ছিল তাদের কথা এখানে বলা হয়েছে। সো এটা তেমনই ছিল। বাট দিস, কিন্তু এখন, অল প্লেজার্স ফ্যান্সিজ বি, এখানে ফ্যান্সি মানে হচ্ছে ইমাজিনেশন। এখন পূর্বের এই যে আনন্দ ছিল, এই যে আমরা কান্ট্রি প্লেজার্স যে সমস্তটা গ্রহণ করেছিলাম, এই সমস্ত আনন্দই ছিল তখন ইমাজিনেশন। ইফ এভার এনি বিউটি আই ডিড সি, যদি এর আগে আমি কোনো সৌন্দর্য দেখে থাকি, এখানে সৌন্দর্য বলতে মহিলার সৌন্দর্যকে বোঝানো হয়েছে, যে এর আগে আমি যদি কোনো মহিলার সৌন্দর্যকে দেখে থাকি, হুইচ আই ডিজার্ট, যেটা আমি প্রত্যাশা করতাম বা কামনা করতাম, অ্যান্ড গড, এবং পেতামও, টুয়াজ বাট আ ড্রিম অফ দি, সেটা ছিল শুধুমাত্র তোমার একটা স্বপ্ন দেখা। মানে আমি এতদিন আমি যাদের স্বপ্ন দেখতাম বা যাদেরকে আমি চাইতাম এবং পেতামও, সেটা ছিল শুধুমাত্র তোমারই একটা স্বপ্ন মাত্র, মানে তাদের মাঝে আমি তোমাকেই খুঁজতে পেরেছি। এটাই জন ডন তার বিলাভেডকে বোঝাতে চেয়েছেন। অ্যান্ড নাও গুড মরো টু আওয়ার ওয়েকিং সোলস, এখানে গুড মরো হচ্ছে গুড মর্নিং অথবা স্বাগতম আর কি, স্বাগত জানাই আওয়ার ওয়েকিং সোলস, আমাদের যে জাগ্রত আত্মা, সেই আত্মাটাকে এখন আমি স্বাগত জানাচ্ছি। হুইচ ওয়াচ নট ওয়ান অ্যানাদার আউট অফ ফিয়ার, যেটা একে অপরকে, এখানে আউট অফ ফিয়ার হচ্ছে মনে ভয় নিয়ে, যে একে অপরকে মনে ভয় নিয়ে খোঁজে না, মানে হচ্ছে কবিতার নবজাগ্রত প্রেমবোধকে এখন স্বাগত জানাচ্ছেন। অভিবাদন জানিয়ে বলছেন যে এতদিন যে এই ওয়ান অ্যানাদার আউট অফ ফিয়ার, মানে এতদিন যে মুখের দিকে ভয় তাকাতে পারছিলেন না, সেই মুখটাকেই তিনি আর কি প্রাণ ভরে এক মনে দেখছেন। ফর লাভ, এই ভালোবাসার জন্যে, অল লাভ অফ আদার সাইডস কন্ট্রোলস, অন্য সমস্ত ভালোবাসাকেই আমি কন্ট্রোল করতে পারি, তোমার এই ভালোবাসার জন্য অন্য সকল ভালোবাসাকে আমি কন্ট্রোল করতে পারি। অ্যান্ড মেক্স ওয়ান লিটল রুম অ্যান্ড এভরিওয়্যার, এবং আমাদের এই যে ছোট কক্ষ, লিটল রুম, এই ছোট কক্ষটিকে, মেক মানে হচ্ছে পরিণত করা আর কি, অ্যান্ড এভরিওয়্যার, সমগ্র পৃথিবীকে আমাদের এই ছোট যে রুমটা, এই রুমটাকে আমি সমস্ত পৃথিবীটাতে রূপান্তরিত করতে পারি। এখানে কবি বলেছেন যে তিনি এতদিন যে মুখের দিকে ভয় তাকাতে পারছিলেন না, সেই মুখকে তিনি এখন আর ভয় পান না, এখন এক মনে দেখছেন। আর সেখানেই তিনি সমস্ত পৃথিবীটাকে ওই একটি কক্ষের মাঝেই, তাদের দুজনের মাঝে তিনি পান। লেট সি ডিসকভারার্স টু নিউ ওয়ার্ল্ডস হ্যাভ গন, সি ডিসকভারার্স হচ্ছে সমুদ্র যারা অভিযান করে, সমুদ্র অভিযানকারী আর কি, যারা নতুন নতুন জায়গা আবিষ্কার করে, তাদের কথা বলেছে যে লেট সি ডিসকভারার্স টু নিউ ওয়ার্ল্ডস হ্যাভ গন, যারা সমুদ্র অভিযানকারী তাদেরকে নতুন পৃথিবী খুঁজতে দাও। লেট ম্যাপস টু আদার ওয়ার্ল্ডস অন ওয়ার্ল্ডস হ্যাভ শোন, যারা মানচিত্র বানায় আর কি, মানচিত্রবিদ যারা, তাদেরকে নতুন নতুন পৃথিবীকে মানচিত্রে যোগ করতে দাও। লেট আস পজেস ওয়ান ওয়ার্ল্ড ইচ হ্যাথ ওয়ান অ্যান্ড ইজ ওয়ান, কিন্তু আমাদেরকে একটি পৃথিবীর, মানে পজেশন মানে হচ্ছে এখানে মালিক হওয়া বা ওনার আর কি, তো আমাদের একটি পৃথিবীর আমরা মালিক হব। ইচ হ্যাথ ওয়ান, প্রত্যেকের একটি, অ্যান্ড ইজ ওয়ান, দুজনের একটি। লেট আস পজেস ওয়ান ওয়ার্ল্ড ইচ হ্যাথ ওয়ান অ্যান্ড ইজ ওয়ান, এখানে বলেছে যে আমাদের দুজনেরই একটি পৃথিবী হোক, যেটা হচ্ছে আর কি প্রেমের পৃথিবী। মাই ফেস ইন দাইন আই, দাইন ইন মাই এপিয়ার্স, মানে হচ্ছে কি মাই ফেস ইন দাইন আই, তোমার চোখে আমার মুখ, দাইন ইন মাই এপিয়ার্স, তোমার মুখ আমার চোখে ভেসে উঠুক। অ্যান্ড ট্রু প্লেইন হার্টস ডো ইন দ্য ফেসেস রেস্ট, এখানে বলেছে যে টু প্লেইন হার্টস এখানে হচ্ছে সরল নিষ্পাপ হৃদয়, দো ইন দ্য ফেসেস রেস্ট, কবি এখানে বলতে চাইছেন যে
তিনি নিজেকে তার ওয়াইফের চোখে দেখতে পান এবং তার ওয়াইফও তাকে কবির চোখে দেখতে পান। আর এদের যে দুজনের সরল একটা নিষ্পাপ হৃদয়, এটাই দুজনের মুখমণ্ডলে প্রতিফলিত হয়। Where can we find two better hemispheres without sharp north, without declining west? আমরা এরকম হেমিস্ফিয়ার মানে হচ্ছে গোলার্ধ, এরকম ভালো দুটো গোলার্ধ কোথায় পাবো যেখানে শার্প নর্থ অর্থাৎ এখানে উত্তরের যে ঠান্ডা, অ্যান্ড ডিক্লাইনিং ওয়েস্ট এখানে বলছে যে পশ্চিমের যে সূর্যাস্ত, ডিক্লাইনিং মানে হচ্ছে পশ্চিমের যে সূর্যাস্ত, এই দুটো কোথাও থাকবে না। আমাদের দুজনের যে হেমিস্ফিয়ার যেটা, এটা সেম থাকবে, কোথাও এরকম থাকবে না যে নর্থের একদম ঠান্ডা অথবা ওয়েস্টের একদম সূর্যাস্ত, দুটো আলাদা আলাদা এরকম থাকবে না, একই থাকবে দুটো হেমিস্ফিয়ার্স। এখানে হেমিস্ফিয়ার্স বলতে হচ্ছে পৃথিবীর দুই গোলার্ধ। এখানে কবি নিজেকে একটা গোলার্ধ ভাবছেন এবং তার ওয়াইফকে আরেকটা গোলার্ধ ভাবছেন। তাই তিনি বলেছেন যে তাদের দুজনের মতো আর পাওয়া যাবে না। হোয়াট এভার ডাইস ওয়াজ নট মিক্সড ইকুয়ালি। কোনো একটা বস্তু তখনই নষ্ট হয় ওয়াজ নট মিক্সড ইকুয়ালি, যখন তার উপাদানগুলো ঠিকভাবে মেশানো হয় না। কোনো একটা বস্তুতে বা যে কোনো জিনিসের মধ্যেই যদি তার উপাদানগুলোকে ঠিকমতো মিক্স করা না হয়, ঠিকমতো মেশানো না হয়, তাহলে কিন্তু সেটা নষ্ট হয়ে যায়। ইফ আওয়ার টু লাভস বি ওয়ান, অর দাও অ্যান্ড আই লাভস অ্যালাইক, দ্যাট নান ডা স্ল্যাকেন নান ক্যান ডাই। এখানে বলেছে যে ইফ আওয়ার টু লাভস বি ওয়ান, যদি আমাদের দুজনের ভালোবাসাই এক হয়, অর দাও অ্যান্ড আই অথবা তুমি এবং আমি, লাভস অ্যালাইক একইভাবে যদি ভালোবাসতে পারি, দ্যাট নান ডা স্ল্যাকেন নান ক্যান ডাই, তাহলে কেউই বিচ্ছিন্ন করতে পারবে না। এখানে স্ল্যাকেন বলতে লুজেন বলা হয়েছে। অ্যান্ড নান ক্যান ডাই, এবং কেউই আমাদের শেষ ঘটাতে পারবে না বা মৃত্যু ঘটাতে পারবে না। মানে এখানে কবি তার আর তার ওয়াইফের যে দুজনের মধ্যে যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটাকে কেউই শেষ করতে পারবে না, এটাই এখানে বোঝাতে চেয়েছেন তিনি বলছেন যে যদি দুটি ধাতুর মিশ্রণে, মানে একটা ধাতু যদি তৈরি করতে হয় যেখানে দুটো আলাদা আলাদা ধাতু থাকবে, তাহলে তাদের মিশ্রণের অনুপাত যদি ইকুয়াল না হয় বা সমান না হয়, তাহলে কিন্তু সেই বস্তুটি নষ্ট হয়ে যাবে। আর ঠিক সেইভাবেই তিনি তার প্রেমিকাকে ভালোবাসেন, এবং এই ভালোবাসাটাও হচ্ছে একদম নির্ভুল এবং সমানুপাতে, এত গভীর যে কেউ তাদের সেই ভালোবাসাটাকে মারতে পারবে না বা মৃত্যু ঘটাতে পারবে না। তো এই হলো সংক্ষেপে এই পুরো কবিতাটির সামারি, যেখানে তিনি তার ওয়াইফের মধ্যে আর তার মধ্যে যে শিশু সুলভ যে একটা অবুঝ ভালোবাসা, সেই ভালোবাসার কথা বলেছিলেন যে এতদিন পর্যন্ত তিনি অনেক বেশি ইম্যাচিওর ছিলেন, কিন্তু এখন তাদের যে দুইজনের আত্মা, সেই আত্মাটা জাগ্রত হয়েছে, আর একে অপরের প্রতি তারা খুব বেশি ভালোবাসায় আর আকৃষ্ট, যে ভালোবাসাটা কেউই নষ্ট করতে পারবে না। আশা করছি কারো বুঝতে কোনো সমস্যা হয়নি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।